হ্যালো স্টুডেন্ট, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমি আজকে নিয়ে আসলাম ম্যাথমেটিক্স এর ক্লাস নাম্বার 2। এর আগে আমরা একটা ক্লাস আপলোড করেছিলাম যেখানে 1 থেকে 5 অব্দি কোশ্চেন কমপ্লিট করেছি। তো আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 6 থেকে 10 পর্যন্ত। তো প্রত্যেকটা কোশ্চেন চেষ্টা করছি ইউনিক ভাবে তোমাদেরকে দেখানোর যে আমরা এক্সামের সময় কতটা ফাস্ট করতে পারি। কারণ বেশ কিছুদিন ধরে আমি এরকম কিছু কমেন্ট পাচ্ছি যে দাদা অঙ্ক বা স্যার অঙ্ক মোটামুটি আমি করতে পারছি কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। টাইমের মধ্যে করতে পারছি না। তো কোন অঙ্কের ক্ষেত্রে কিভাবে আমাদের করা উচিত সেই বিষয়টা কিন্তু আমি এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। বাহ! ১ম এ যে কোয়েশ্চেনটি রয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত না ২৪ সেন্টিমিটার এবং তার পরিসীমা দেওয়া আছে কত ২০ সেন্টিমিটার। তাহলে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? এখন বিষয় হচ্ছে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য ইনটু প্রস্থ দেওয়া আছে। তো আমি দৈর্ঘ্যকে যদি a ধরি, প্রস্থকে যদি b ধরি তাহলে a ইনটু b আমি বলবো কত ২৪। পরিসীমা ইকুয়াল টু তুমি কি জানো যে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি ২৪ ২০ হয় মানে এটা পরিসীমা। মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে যাচ্ছে ১০। এই জায়গায় দেখো দুটো জিনিস পেলে। একটা AB পেলে, AB হচ্ছে ২৪ আর A প্লাস B হচ্ছে কত তোমার ১০। তো এখান থেকে বের করতে গিয়ে অনেক সময় আমাদের একটু সময় বেশি লেগে যায়। আমরা কি হয় সচরাচর এইভাবেই করি। যদি এই কোয়েশ্চেনটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করি তাহলে দেখো সময়টা হয়তো তুমি সেভ করতে পারতে। কেমন? কারণ দেখো পরিমিতি মানে হচ্ছে সূত্র। এই যে আমি যে দুটো জিনিস বললাম এখানেও কিন্তু আমাকে মুখস্থ রাখতে হয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র যারা আমরা সূত্র জানবো না তারা তো করতে পারবো না। তো এখানেও এই যে কর্ণ বের করার একটা সূত্র তোমাকে আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে তুমি ডাইরেক্ট করতে পারবে। কি? রুট ওভার পরিসীমা। তো পরিসীমাকে আচ্ছা আমি পরিসীমা লিখলাম। ওকে? পরিসীমা। পরিসীমা বাই 2 করো তার হোল স্কয়ার করো মাইনাস 2 ইনটু ক্ষেত্রফল করে দাও। তাহলে তোমার ডাইরেক্ট চলে আসবে। এটা মনে রাখো তুমি। পরিমিতি তো সূত্র মনে রাখতে হয় না? এটা মনে রাখো, উত্তর চলে আসবে একবারে। কেন এত ঝামেলা করবে? তো দেখো তো পরিসীমা যদি ২০ হয়, এই যে পরিসীমা ২০, ২০ কে ২ দিয়ে ভাগ করলে ১০, ১০ এর স্কয়ার করলে ১০০। দেখো একবারে লিখে দিলাম মাইনাস। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে ২৪। তাহলে ২৪ দুগুণী কত? তুমি বললে স্যার ৪৮। আচ্ছা দেখো, ১০০ থেকে ৪৮ বাদ দিলে কত স্যার? ৫২। কিন্তু ৫২ তো অপশনে নেই, আছে। কিভাবে দেখো? তুমি ৫২ কে যদি ভাঙো ২ দুগুণী ৪, ৪, ৪ ১৩ কত? ১৩ দুগুণী ২৬ দুগুণী ৫২ রাইট? তাহলে ২ রুটের বাইরে যদি চলে আসে 2 রুট 13 আমি এখান থেকে করতে পারি। এই যে অপশন সি তে রয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আগের প্রসেসও করতে পারতাম কিন্তু সেইভাবে কি হয় আরো সূত্র দেখো সেখানেও কিন্তু সূত্র মনে রাখতে হবে। সূত্র ছাড়া কিন্তু সম্ভব নয়। আমি আবারও রিপিট করছি, পরিমিতি করতে গেলে তোমাকে সূত্র মনে রাখতেই হবে। তো চলো আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 7 এ। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে দেখো পি কিউ আর একটি ব্যবসা শুরু করে খুব ভালো কথা। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার ৩ গুণ বিনিয়োগ করে এবং আর যা বিনিয়োগ করে কিউ তার ৩ ভাগের ২ ভাগ বা ৩ এর ২ অংশ বিনিয়োগ করে। ওকে? তাহলে এবার জানতে চেয়েছে পি কিউ আর এর বিনিয়োগকৃত মূলধনের অনুপাত কত? অংশীদার কারবার থেকে খুব সুন্দর একটি কোশ্চেন। আমরা কিভাবে করব দেখো। তো এই ধরনের কেসগুলো একটু বুঝতে হবে যে আমরা কোথা থেকে ধরবো। P আচ্ছা এটা Q আর এটা হচ্ছে R। P, Q, R। এবার এই জায়গাটা আমাকে ধরতে হবে যে আমরা কোথা থেকে ধরবো। সবসময় শেষের দিকের থেকে ধরলে সবথেকে বেস্ট সুবিধা হয়। তো এখানে আমরা যদি শেষের দিক থেকে ধরি দেখো, আমি ধরলাম এই R টাকে ধরি এই যে এখানে লিখে দিচ্ছি কেমন? এই R টাকে আমি ধরলাম ৩। দেখো এতে সুবিধাটা কি হয়? আর যদি ৩ হয়, এই যে আর যা বিনিয়োগ করে এখান থেকে দেখো, আর যা বিনিয়োগ করে কিউ তার ৩ ভাগের ২ ভাগ। তাহলে এই যে কিউ বিনিয়োগ করবে, আর আমি কত ধরেছি? ৩ ধরেছি। কিউ কত হবে? কিউ হবে তার ৩ ভাগের ২ ভাগ। তাহলে এই যে লিখবে ৩ ভাগের ২ ভাগ দেখো ৩, ৩ কেটে গেল ২। আমি এখানটায় বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে ২। আচ্ছা এবার দেখো এই যে এটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার তুমি দেখো কি বলা হয়েছে যে পি কোথায়? কিউ যে পরিমাণে বিনিয়োগ করে পি তার ৩ গুণ। কিউ যে পরিমাণে বিনিয়োগ করছে তার কত গুণ? তার হচ্ছে ৩ গুণ। আর এটা কত গুণ ছিল জানো? ২/৩ রাইট? তাহলে এর ৩ গুণ করলে কত হবে? ৩ দুগুণে ৬। এই দেখো এই ধরার মধ্যেই হচ্ছে সবকিছু। সবসময় চেষ্টা করবে শেষের দিক থেকে এই ধরনের কোয়েশ্চেন গুলোকে ধরার। ১ম দিক থেকে নয়। তাহলে কি হবে? তোমার করতে সুবিধা হবে। তাহলে রেশিও দেখো তুমি কিন্তু অলরেডি পেয়ে গেছো। কি পেয়েছো? 6:2:3 পেয়ে গেছো। তো কোথায় আছে দেখো? 6 কত? 6:3 6 সরি 6:3 এই যে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর।
ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। কারো যদি কোনো কোয়েশ্চেন বুঝতে কোনো রকম প্রবলেম হয়, তোমরা কমেন্ট করে জানাবে। ওকে? আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। একটি শ্রেণীকে এ এবং বি দুটো বিভাগে ভাগ করা হয়েছে। ধরো কোনো একটা ক্লাসরুমকে আমরা দুটো বিভাগে ভাগ করলাম। কি না? এ আর হচ্ছে বি। এ আর বি দুটো বিভাগ। আমি একটু লিখে নেই। এটা হচ্ছে বিভাগ এ। আচ্ছা, এই যে বি লিখলাম। ওকে? বিভাগ এ আ সরি পুরোটাই লিখি। চলো এটা বিভাগ। বিভাগ এ আর আরেকটা আমি বিভাগ বি লিখে দিচ্ছি। বিভাগ বি। তারপরে দেখা যাক কি হয়। দুটো বিভাগ বলা হয়েছে, আমরা দুটো বিভাগ লিখলাম। বলা হয়েছে এ বিভাগের ২০ টি ছাত্রের গড় ২০ জন বা ২০ টি ঠিক আছে ২০ টি দিয়েছে যখন ছাত্রের গড় পাসের হার হচ্ছে 80% ঠিক আছে? তার মানে কি ২০ জনের পাসের হার বলা হয়েছে। আবার বি বিভাগের ৩০ টি ছাত্রের বা ৩০ জন ছাত্রের গড় পাসের যে হার সেটা হচ্ছে ৭০%। এখন বলা হয়েছে উভয় বিভাগের গড় পাসের হার কত? তাহলে দেখো এই জায়গাটায় আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করছি দেখো। ১ম এ যে ১ম বিভাগে রয়েছে ২০ জন বা ২০ টি। ২য় বিভাগে রয়েছে কত? ৩০। তাহলে আমরা যদি এখানে রেশিও করি কত হবে? 2:3 রাইট? 2:3 হচ্ছে এখন। কিন্তু এখানে চেয়েছে গড়। আচ্ছা তাহলে টোটাল আমরা গড় বের করব। চলো গড়টাকে এখানটায় দেখিয়ে দিচ্ছি। গড় কি করে আসবে? গড় ১ম এ হচ্ছে 2, 2 হচ্ছে কত পার্সেন্ট? 80% তাহলে 2 ইনটু 80 করলাম। ওকে? 2 তারপরে 3, 3 ইনটু কত পার্সেন্ট? আ 3 ইনটু হচ্ছে 70%। আচ্ছা 70% ডিভাইডেড বাই কত গড় বের করছি ২ আর ৩ তাহলে টোটাল ২ প্লাস ৩ ৫ এর গড় বের করব। চলো ক্যালকুলেশন দেখে নাও এখানে কি হয়। আচ্ছা দেখো ৮ দুগুণে ১৬ ১৬০ আর হচ্ছে ৩ সাতে ২১ তাই তো? ১৬০ আর হচ্ছে ২১০ তাহলে কত হলো? ২১০ আর হচ্ছে ১৬০ ৩৭০ ৩৭০ তাকে তুমি ৫ দিয়ে ডিভাইডেড করো। ৫ সাথে ৩৫ ৫ চারে ২০ ৭৪% শেষ। এই তো ৭৪% তাহলে আমাদের চলে এসছে। আমরা এখানে একটু ছোট করে নিলাম। এটাকে রেশিও করে নিলাম। ঠিক আছে? আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখো। একটি সম্পত্তির 0.25 অংশের মূল্য হচ্ছে ৳১৫,০০০। একই সম্পত্তির এখানে দেওয়া আছে কত 0.03 ইনটু 0.5 অংশের মূল্য কত? তো অনেক সময় আমরা কি করি এই ডেসিমেল বা এই পয়েন্টের ক্যালকুলেশন গুলো আমরা মিস্টেক করে ফেলি। তো সেই জায়গায় আমরা কি করে করব? দেখো আমাদের যে অংশের এখানে ২ টো অংশ রয়েছে। একটা অংশের এখানে দাম দিয়ে দিয়েছে। আরেকটা অংশ কিন্তু এখানে আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো ১ম অংশ আমি একটু লিখে নেব দেখো। ১ম অংশ। আরেকটা হচ্ছে কি? যেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখলাম S2 নির্ণেয় বা যেটা বের করতে হবে। নির্ণেয় অংশ। ২ টো অংশ রয়েছে। দেখো একটু ইউনিক ভাবে দেখানোর চেষ্টা করছি ভাই। ঐকিক নিয়মে তো সবাই তোমাকে আশা রাখি দেখিয়েছে বা তুমি নিজেও করতে পারবে ঐকিক নিয়মে। ১ম অংশ কত বলো তো? 0.25 তুমি বলবে। আচ্ছা, ২য় অংশ কত? চলো না আমরা এটাকে একবারে গুণ করে বসাই। কত হবে? ৩ ৫ ১৫ চলো ১ম এ ১৫ বসাই এবার দশমিকটা দেখে নিচ্ছি কত ঘর পর দশমিক। ২ ঘর ১ ঘর ৩ ঘর আগে দশমিক। তাহলে এখানে আছে ২ ঘর এই ১ ঘর আগে দশমিক। এবার কি করব? চলো স্যার এটা তো রেশিও বের করতে হবে। এখন এখানে ২ ঘর আগে দশমিক আছে। এখানে ৩ ঘর আগে যদি করতে হয় তাহলে এক কাজ করো। এই ঘর তোলার জন্য তাহলে এই দিয়ে দাও। দেখো দশমিকের পরে ৩ ঘর, দশমিকের পরে ৩ ঘর। তাহলে এবার আমরা বলতে পারি যে স্যার এই দশমিক কিন্তু আউট হয়ে গেল। রাইট? তাহলে এবার কাটো। এখানে ৫ দিয়ে কত দিয়ে আমরা কাটবো? সরি এটা তো মুছে গেল। এটা কত হয়েছিল গো? ২৫ আচ্ছা এই যে আ ২৫ ২৫০ ঠিক আছে? আমরা যদি ৫ দিয়ে কাটি তাহলে কত হবে? ৫ দিয়ে কাটলে ৫ ৫০ এ ২৫০ ৫ দিয়ে কাটলে কত হবে? ৫ দিয়ে কাটলে ৩ হবে। দেখো সবাই বুঝতে পারছো কিনা? ঠিক আছে? তাহলে আমরা এখানে ১৫ লিখে দিলাম। আর এখানে ডাইরেক্ট আমরা আরেকটু লিখে দিলাম। কোথা থেকে এলো আশা করি বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো এখানে বলা হয়েছে ১ম অংশের মূল্য এটার দাম দেওয়া আছে। কত না? ৳১৫,০০০ তাহলে তুমি এখানটা লেখো ৳১৫,০০০ তাহলে এবার এটা আমাকে বের করতে হবে। দেখো তো কত সহজ হয়ে যাচ্ছে না? বিষয়টা একই কিন্তু একটু অন্যরকম ভাবে দেখানো। কিভাবে করবে? দেখো এই ১ ০ ১ ০ কেটে দাও। ৫ দিয়ে যদি তুমি ১৫০০ কে ভাগ করো কত করবে? ৩০০ এখানে তুমি ৩০০ গুণ করে দাও একই রকম ভাবে রেশিও তো একই হারে বাড়ে না? তাহলে কত হবে? ৩ ৩কে ৯০০ তাহলে এখানে আছে ৯০০ ৯০০ এই যে অপশন ডি তে রয়েছে। শেষ উত্তর। চেষ্টা করলাম জাস্ট একটু ইউনিক ভাবে করানোর। উত্তর তো একই আসবে। উত্তর তো আর আলাদা আসবে না, তাই না? আশা রাখি সবাই বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের।
এ, বি ও সি এর বেতনের অনুপাত দেওয়া আছে কত না 2:3:5। আচ্ছা আমরা একটু লিখে নেব। এ ইস টু বি ইস টু সি, তিনজনের যে অনুপাত কত 2:3:5। এবার কি বলা হয়েছে দেখো, বি ও সি এর বেতন একত্রে হচ্ছে ৮,০০০ টাকা। তাহলে বি আর সি এর বেতন এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে এখানটায় আমি যদি লিখি এই যে বি প্লাস সি, বি প্লাস সি কত ইউনিট? বি প্লাস সি হচ্ছে 5 আর 3 8 ইউনিট। তাহলে এই যে 8 ইউনিট, এই 8 ইউনিট ইকুয়াল টু হচ্ছে কত টাকা? দুজনের ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো। আমি এখানে দেখে নিচ্ছি এটার কত মাল্টিপল হয়েছে? ১,০০০ মাল্টিপল, রাইট? তো এখানে কি চাওয়া হয়েছে? সি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি? তাহলে আমার এ এর বেতন বের করতে হবে, আমার সি এর বেতন বের করতে হবে। তো দুজনের বেতনটা তো আগে বের করি, তারপরে দেখা যাক। তাহলে এর সাথে তুমি ইনটু করো ১,০০০, এর সাথেও ইনটু করো ১,০০০, কারণ দুজনের বেতনটা চলে আসবে। তাহলে এটা কত হবে? এটা হবে ২,০০০, এটা হবে কত? ৫,০০০। দেখো ভাই বেশি লেখালেখি না, অঙ্ক কিভাবে করতে হয়, পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেই প্রসেস গুলো কিন্তু এখানে আমি দেখাচ্ছি। কারণ এখানে বেশি লেখালেখি না, জাস্ট বোঝো অঙ্ক কিভাবে করতে হয়, কিভাবে করলে টাইম সেভ করতে হয়। কেমন? এবার দেখো এখানে আমার এ পাচ্ছে ২,০০০ টাকা আর সি পাচ্ছে ৩,০০০ টাকা। বলো তো এখানে কত টাকা বেশি? তুমি এখানে মাইনাস করবে, মাইনাস করে বলবে স্যার ৩,০০০ টাকা বেশি। আচ্ছা এই যে ৩,০০০ টাকা বেশি, এটা কত এর জন্য ৩,০০০ টাকা বেশি? তুমি বলবে স্যার ২,০০০ টাকার জন্য। সো তুমি এখানটায় লিখো না যে স্যার ২,০০০ টাকার জন্যই তো ৩,০০০ টাকা বেশি। স্যার তাহলে শতকরা চেয়েছে, তাহলে ইনটু 100 করে দাও। 100 যখন করলাম এবার তুমি ক্যালকুলেশন করো। এই ২ শূন্য ৩ শূন্য ৩ শূন্য কেটে দিলাম। তাহলে ২ দিয়ে যদি এটাকে কাটি কত হবে? ৫০, ৩ ৫০ এ হচ্ছে কত? ৩ ৫০ এ ১৫০। তো আমার এই যে ১৫০% হয়ে গেল। তো অপশন তুমি এ কে টিক মারো। কত সময় লাগলো? তো মেইন টার্গেট রাখবে ভাই, বাড়িতে যখন প্র্যাকটিস করছো ক্যালকুলেটর একদমই ইউজ করবে না। যতটা পারবে মুখে, মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করো। আমরা বাড়িতে অনেক সময় কি করি? মোবাইল দিয়ে ক্যালকুলেশনটা করে উত্তর মিলিয়ে দেই। এই কারণে আমাদের অনেক সময় এক্সাম হলে গিয়ে ক্যালকুলেশন করতে সময় লেগে যায় আর আমরা তখন টাইম ম্যানেজ করতে পারি না। তো টাইম ম্যানেজমেন্ট করতে গেলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নয়, বাড়িতে যখন তুমি অঙ্ক করবে, অঙ্ক শিখবে, অঙ্ক প্র্যাকটিস করবে সেই সময় থেকে তোমাকে টাইম ম্যানেজমেন্টের দিকে নজর রাখতে হবে। যে এই অঙ্কটা আমি কিভাবে করলে টাইম সেভ করতে পারবো। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে আমরা নেক্সট পার্টে আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি। চলো।